আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আগস্ট মাসের ৫ তারিখকে আমরা ৩৬শে জুলাই বলে অভিহিত করছি গত ২ বছর হলো। এটি বাংলাদেশের একটি অনন্য আবিষ্কার। আগস্ট মাস সম্রাট অগাস্টাস সিজারের নাম অনুসারে হয়েছে এবং তিনি প্রথম এই যে ইংরেজি মাস যেটাকে সেই সিজারিয়ান ক্যালেন্ডার বলা হয়। জুলিয়াস সিজারের যে গণনা পদ্ধতি সেই অনুযায়ী তিনি ইংরেজির এই ১২ মাস এর যে নাম, এই নামগুলো তার জমানাতে প্রতিষ্ঠিত হয়। তো এর মধ্যে তার নাম অনুসারে একটি মাসের নাম হয়, সেটা হলো আগস্ট মাস। আর জুলাই মাসটা হলো তার নানা জুলিয়াস সিজারের নাম অনুসারে হয়। তো জুলাই এবং আগস্ট পাশাপাশি। জুলিয়াস সিজারের নাতি যেমন অগাস্টাস সিজার, এবং তিনি রোমান সাম্রাজ্যের ইতিহাসে প্রথম ডিক্টেটর এবং প্রথম সম্রাট, রাজতন্ত্রের প্রতিভূ। তো সেই জুলাই এবং আগস্টকে সারা দুনিয়া যেটা পারেনি, একত্র করতে পারেনি, নানাকে নাতিকে একত্র করতে পারেনি, কিন্তু আমরা সেই জুলাই এবং আগস্টকে একত্র করে ফেলেছি। আগস্ট মাসের ৫ তারিখে আমরা ৩৬ জুলাই বানিয়ে ফেলেছি। এই যে বিস্ময়কর আবিষ্কার, এই বিস্ময়কর আবিষ্কার কেবলমাত্র বাংলাদেশেই সম্ভব। আর এই ধরনের বুদ্ধি শুদ্ধি একমাত্র বাংলাদেশের মানুষের মন থেকে আসে। আমরা একমাত্র জাতি, আমরা পাতা দিয়ে বাঁশি বাজিয়ে মানুষকে অবাক করে তুলি, মোহন বাঁশি বানাই, পাতার বাঁশি। আমরা একমাত্র জাতি, আমাদের যে পুরুষের শক্তিমত্তা, সেই শক্তিমত্তা প্রদর্শনের জন্য আমরা যেভাবে মালকোচা দিয়ে আমরা কাপড় পরি বা একটা গামছা দিয়ে লজ্জাস্থান ঢেকে তারপরে কাজ করি, মা বোনেরা সামনে দিয়ে যায়, এবং এটা নিয়ে আমাদের কোনো বোধ নেই। এরকম অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো আছে। আমরা হয়তো ওইভাবে এরোপ্লেন আবিষ্কার করতে পারিনি, আমরা ফেসবুক আবিষ্কার করতে পারিনি, আমরা ইলন মাস্কের যে সকল এই যুগের তার যে সকল বিস্ময়কর আবিষ্কার রয়েছে সেগুলো আমরা করতে পারিনি। সো হোয়াট? কিন্তু আমাদের তো নিজস্ব সংস্কৃতিতে অনেক কিছু আবিষ্কার করার আছে। আমরা নিজেরা নিজেদের জন্য গান বানিয়েছি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি। এই যে সকল দেশের সেরা বা সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, এটা আমাদের একটা বাঙালির আত্মতৃপ্তি। তো সেই ৩৬শে জুলাই আর কদিন পরই আসছে, আগস্ট মাসের ৫ তারিখে। যদি আপনি ক্যালেন্ডারের পাতা উল্টান, বেশি না, বছর ২ আগে, অর্থাৎ ২০২৪ সনের আগস্ট মাসের ৫ তারিখ যদি ধরেন, আমরা ছিলাম পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট একটা নেশন। ৫ তারিখ দুপুরের পর যখন প্রচারিত হলো শেখ হাসিনা চলে গেছেন, মানুষ উদার হয়ে গেল, সবাই যে যার ঘর থেকে বেরোলো। রাত্রি, সারাটা রাত এই ঢাকা শহর, এই সারা বাংলাদেশ, আমার কাছে মনে হচ্ছে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে নিরাপদ একটি দেশে পরিণত হলো। ওই রাতে কোথাও চুরি হয়নি, ওই রাতে মনের আনন্দে কোথাও ডাকাতি হয়নি, ওই রাতে কারো মনে কোনো কামনা বাসনা, পাপের যে লিপ্সা, এটা বের হয় নাই। সবাই একটা বিজয়ের আনন্দে উদার হয়ে পড়েছিল। ৬ তারিখ থেকে, আগস্টের ৬ তারিখ থেকে ধীরে ধীরে অনেক পরিস্থিতি ঘটতে থাকে, কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার যে আনন্দ, সেই আনন্দ উদযাপন করার জন্য মানুষ পাগল হয়ে গিয়েছিল। কিন্তু ২০২৫ সনের আগস্ট মাসের ৫ তারিখে এসে আমাদের সেই আনন্দ 1%ও ছিল না। উল্টো আমাদের নানা রকম বিষাদ, বেদনা, কষ্ট, তারপরে যে সকল অপসংস্কৃতি, যে সকল সন্ত্রাসের নিত্য নতুন ধারা,
আমরা দৃশ্যপটে দেখতে থাকি, যা কিনা আমাদেরকে রীতিমতো আতঙ্কিত করে তোলে। এরপর একটা বছর গেল। ২০২৫ সনের আগস্ট থেকে এই যে ২০২৬-এর আগস্ট পর্যন্ত। এ সময়ের মধ্যে সেই যমুনার পানি কয়েকবার উথাল-পাথাল হলো। আমরা কখনো আকাশে চলে গিয়েছি, কখনো পাতালে চলে গিয়েছি। কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫০ বছরের জন্য ক্ষমতায় রেখে দিয়েছি, আবার কখনো তাকে মুহূর্তের মধ্যে দেশ ছাড়া করে ফেলেছি। আমরা জামাতকে ক্ষমতায় এনেছি, এনসিপিকে রাষ্ট্র গঠন করতে সেই তোড়-ধোড় করতে দেখেছি। আর কোন ফাঁকে হঠাৎ করে তারেক রহমান সাহেব দেশে এসে ভিনি ভিসির মতো তিনি রাষ্ট্র ক্ষমতায় বসে গেছেন। আর এই এত অল্প সময়ের মধ্যে, অর্থাৎ ২০২৬ সনের জানুয়ারি থেকে আজ পর্যন্ত, মানে সেলুলয়েডের পর্দায় যখন ১০০ বছরের কোনো কাহিনী ২ ঘন্টা বা ৩ ঘন্টার মধ্যে ধারণ করা হয়, কোনো একটা ঐতিহাসিক কাহিনী। আপনি যদি 10 কমান্ড্যান্ট দেখেন সিনেমাটা, হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে, কিংবা আপনি যদি দ্য মেসেঞ্জার ছবিটা দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নাতি, বা যাকে বলা হয় তার নিজেকে নিয়ে যে সিনেমা, দুটো সিনেমা হয়েছে, সেই সিনেমাগুলো দেখেন, দেখবেন যে ইতিহাসগুলো কত ধারাবাহিকভাবে এমনভাবে সংযুক্ত করা হয়েছে। আপনারা যদি গ্ল্যাডিয়েটরটা দেখেন, সেখানে সম্রাট মার্কাস অর্লিয়াস, সেই মার্কাস অর্লিয়াস, তার কুপুত্র, তার সেনাপতি এবং তাদের কাহিনী নিয়ে এত চমৎকার অসাধারণ ইতিহাসের যে শ্বাসরুদ্ধকর ঘটনাগুলো মাত্র ২.৫ ঘন্টা বা ২ ঘন্টার মধ্যে সেখানে গ্রন্থিত করা হয়েছে। আপনার ঘোরের মধ্যে থাকবেন প্রতিটা মুহূর্তে। আপনার চোখের সামনে দিয়ে সময় চলে যাবে, চোখের সামনে দিয়ে সময় চলে যাবে। তো সেই দিক থেকে আমাদের যদি জানুয়ারি ২০২৬ থেকে আজকের দিন পর্যন্ত ধরেন, দেখবেন যে ঘটনাগুলো ঘটছে, মানে আমরা প্রতিদিন আশ্চর্য হচ্ছি আজকে এই ঘটনাগুলো কী ঘটছে, এবং আমরা যা কিছু আশঙ্কা করছি, যা ভয় পাচ্ছি, মানে কোনো কিছুর সঙ্গে আমরা আসলে মিলাতে পারছি না। আর এটাই হয়ে গেছে আমাদের জন্য একটি ভয়ঙ্কর, যাকে বলে উপাখ্যান। আপনি যখন আপনার থলের মধ্যে রেখে গেলেন ১০০ টাকা, এসে দেখলেন ১০০ টাকা নেই, ১ টাকাও নেই। আবার দেখলেন থলের মধ্যে রেখে গেছেন ১০০ টাকা, এসে দেখলেন যে ১,০০,০০০ টাকা হয়ে গেছে। এরকম যখন হয় তখন মানে চারিদিকে আপনার লোকজন, আপনি লজ্জায় কথা বলতে পারছেন না, মাথা চাপড়াতে পারছেন, আনন্দ প্রকাশ করতে পারছেন। এরকম দুটো ঘটনা। থলের মধ্যে একটা টাকা নেই, আর থলের মধ্যে যা রেখে গেছেন তার চেয়ে টাকা ভর্তি। আশেপাশের সব লোক, মেহমান, ঘরে যারা আপনার প্রিয়জন, তারা সবাই আসছে। আপনি যেরকম আচরণ করবেন, লজ্জাকে লুকানোর চেষ্টা করবেন, ভয়কে লুকানোর চেষ্টা করবেন, ঠিক এখন বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমাদের অবস্থা তাই হয়েছে। বাতাসে বহু কথা ভেসে বেড়ায়, বহু জিনিস এই বাতাসে যে গন্ধ ছড়ায়, বহু শব্দ বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত, অস্বাভাবিক কতগুলো শব্দ, অস্বাভাবিক কতগুলো ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। কিন্তু এগুলো নিয়ে টু শব্দ, রাস শব্দ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই কারণ হলো আমরা একটা চলচ্চিত্রের, সিনেমার একটা ঘোরের মধ্যে আছি। আগে যেটা বললাম সেটা হলো যে ২০২৪ সনের আগস্ট মাসের ৫ তারিখে, যেটিকে ৩৬ জুলাই বলা হচ্ছে, সেদিনের আনন্দ তার 1% তার ১ বছর পরে ছিল না, কোনো আনন্দই ছিল না। অধিকন্ত এমন কতগুলো, সে মবের কথা বলেন, গালাগালির কথা বলেন, তারপরে নিত্য নতুন, মানে যাকে বলে কতগুলো বেয়াদবের উত্থান বলেন, অনেকগুলো অশ্লীল অশ্রাব্য গালাগালির কথা বলেন, তারপরে রাষ্ট্রীয় কর্মকাণ্ড থেকে শুরু করে যা কিছু আছে সেগুলো সব ইউটিউবারদের হাতে, ফেসবুকারদের হাতে, বট বাহিনীর হাতে, মানে পুরো ফেসবুক এবং ইউটিউব আসলে সরকার চালাচ্ছিল। সেখান থেকে যখন একটি নির্বাচন হলো, যা কিছু হলো, আমরা এত দ্রুত হয়ে গেল যে আমরা আসলে আমাদের যে এক্সপেকটেশন এবং স্বপ্নের যে জায়গাগুলো, সেগুলো আমরা একত্র করতে পারলাম না। এরই মধ্যে
সরকারের প্রায় ৬টি মাস চলে গেল, আবার নতুন করে আগস্ট মাসের ৫ তারিখ আসছে। এর মধ্যে জুলাই মাস ধরে সারা দেশে মোটামুটি এটি কি সিস্টেমেটিক? এটি কি ঘটানো হচ্ছে না এমনিই ঘটছে? এটি কি আল্লাহর গজব নাকি মানুষের সৃষ্টি করা কোনো বিপর্যয়? প্রতিটি রাজনৈতিক দল তছনছ হয়ে যাচ্ছে অন্তর্দ্বন্দ্বে, কলহে, বিবাদে। প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, অর্থাৎ নিজেদের মধ্যে অবিশ্বাস এবং প্রতিপক্ষের প্রতি অবিশ্বাস। প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে অন্তর্কলহের পাশাপাশি তাদের মধ্যে জিঘাংসা, ক্রোধ, ক্ষোভ এমন আকার ধারণ করেছে যেটা শেখ হাসিনার জামানাতেও ছিল না। এখন বিএনপির যারা লোকজন রয়েছে তাদের একটা বিরাট অংশ বাটাম দিতে চাচ্ছে। প্রতিপক্ষ যারা আছে, আমি কারো নাম বললাম না, তাদেরকে বাটাম দিতে চাচ্ছে। বড় বড় বাঁশ দিয়ে সেই নলিগুলো আছে, হাত পায়ের নলিগুলো আছে, সেই নলির জায়গা মতো বাঁশ দিয়ে পিটাতে চাচ্ছে। এবং ইতিমধ্যে আপনি হবিগঞ্জে দেখেছেন যে সেখানে যে মারামারি হয়েছে, সেই মারামারি কাকে মেরেছে আমরা জানি না, কিন্তু পাঞ্জাবি পরা সাদা একজন মানুষ, লম্বা একজন মানুষ, তাকে তার হাতের কনুইয়ের উপরে বিশাল লম্বা বাঁশ দিয়ে যেভাবে একটা বাড়ি দেওয়া হয়েছে। তো সেই লোকটি, যেটা দেখলাম যে মারামারি ফেরানোর জন্য বা বীরত্ব দেখানোর জন্য যেভাবে সিনা উঁচু করে নেতাগিরি দেখাতে আসছিলেন, ঠিক যখনই তার সেই কনুইয়ের উপরে বাঁশের বাড়ি পড়ল, অমনি একটা ছোট বাচ্চা ছেলে যেভাবে চিৎকার করে ওঠে, ওরে মা গো, ওরে বাবা গো, গেলাম গো, মরে গেলাম গো, আমার হাড্ডি ফাটাই দিছে গো, ঠিক ওইরকমভাবে সে তার আঘাতপ্রাপ্ত জায়গাতে হাত রেখে তিনি উল্টো দৌড় দিচ্ছিলেন। আর যেই উল্টো দৌড় দিচ্ছিলেন, যে তাকে প্রথম বাড়ি মেরেছিল উত্তেজিত হয়ে, কিন্তু তারপরে সে মুহূর্তের মধ্যে থেমে গিয়েছিল যে দ্বিতীয় বাড়িটা সে মারার জন্য সাহস পাচ্ছিল না। কিন্তু যেই নেতা ভয় পেয়ে গেলেন, নেতা যখন উল্টে দৌড় দিলেন, তখনই পেছন দিক থেকে শুরু হলো আবার বাঁশ ডলা, দেদার্স একটার পর একটা বাঁশ। সেই মায়ের দৃশ্য দেখে খুশি হয় নাই বাংলাদেশে এমন খুব কম লোক আছে। বেশিরভাগ মানুষ খুশি হয়েছে। সবাই এখন এমন মার শালাকে, ধর শালাকে, ডলা দে, আলহামদুলিল্লাহ, এটা আগেই দেওয়া উচিত ছিল, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা চলছে। এই যে মানুষের মধ্যে, মানে এক পক্ষ বাঁশ ডলা দিতে চাচ্ছে, বাঁশ দিয়ে পিটাতে চাচ্ছে, আর এক পক্ষ দৌড়াতে চাচ্ছে, ভয় পাচ্ছে। আর এটা দেখে পাবলিক মানে বলার চেষ্টা করছে, আরও মারো, আরও মারো, পিটাও, খুব মজা লাগছে। আমরা ওই যে প্রাচীন যে গ্ল্যাডিয়েটরের সিনেমা দেখে এখন বলি কি বিভৎস, হ্যাঁ, মানে বাঘের সামনে একজনকে ফেলে দেওয়া হচ্ছে, পরস্পর মারামারি করে একজন আর একজনকে মেরে ফেলছে। আর এটা দেখে সেই রোমান সাম্রাজ্যের যারা নাগরিক তারা আনন্দ পাচ্ছে। প্রায় ১ লাখ লোক স্টেডিয়ামে বসে এই খেলা দেখে আনন্দ পাচ্ছে। এটা কি ধরনের অসভ্যতামি? তো এই কথাগুলো আমরা যারা বলতাম, এখন আমরা সেই যুগে প্রবেশ করেছি। এখন আমাদের এই সমস্ত দৃশ্য দেখতে ভালো লাগে এবং আমরাও বলছি ওইভাবে বাটাম মারো, জোরে জোরে বাটাম মারো। শুধু কি তাই, আমরা আমাদের যারা প্রতিপক্ষ, অপছন্দের মানুষ, তাদের একান্ত ব্যক্তিগত জীবন, তারপরে তাদের যেটা বলা হয় বেডরুমের দৃশ্য, তারপরে তাদের যে কর্মকাণ্ড, একান্ত ব্যক্তিগত কর্মকাণ্ড, এগুলো একেবারে জাস্ট পর্নো সিনেমার মতো গিলে গিলে আমরা দেখছি আর সমালোচনা করছি, আরও দেখতে চাই, আরও দেখতে চাই, আর কার কার আছে, আর কত বেশি হতে পারে। এবং শুধুমাত্র ওর হবে না, আরও অশ্লীল বিষয়গুলো লাগবে। তো এই বিষয়গুলো যখন আমাদের মনের মধ্যে বাসা বাঁধে, ইট মিনস আমাদের যে মানবিক প্রতিহিংসা পরায়ণতা, আমাদের মধ্যে যে অমানবিক কর্মকাণ্ড, আমাদের মধ্যে যে জিঘাংসা, চরিতার্থ করার প্রবৃত্তি জেগেছে, এটি পুরো সমাজকে একটা, যদি বলি সিভিল ওয়ার, খুব ছোট বলা হবে। আমরা এটাকে আরও বাঙালি মানে দুনিয়াতে কোথাও যে ঘটনাগুলো ঘটেনি, সেই ঘটনাগুলো আমাদের দেশে হয়তো আগামী দিনে ঘটতে যাচ্ছে যদি এই অবস্থা চলতে থাকে। এবং দিন যত এই যে ৬ আগস্টের দিকে এগুচ্ছে, বা আমরা এই ৬ আগস্ট মানে ৫ই আগস্টের দিকে এগোচ্ছে, কিংবা ৩৬শে জুলাইয়ের দিকে এগোচ্ছি, ততই দেশ, জাতি, কাল আমরা নতুনভাবে এক বিরোধের মধ্যে জড়ানোর
চেষ্টায় নিজেদেরকে নিবেদন করেছি। এমনকি এটার যে পরিণতি কতটা ভয়ানক হবে, জঘন্য হবে, সেই বিষয়ে চিন্তা করার শক্তি কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।